চট্টগ্রামে হাসনাত সার্জিসের গাড়িবহরে ট্রাক চাপার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ, পরিকল্পিত কি না তদন্তের দাবি, চালক ও হেলপার আটক। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি ছাত্র জনতার, হাইকোর্টে আবেদন আইনজীবীর। আজকের মধ্যে সরকারের অবস্থান জানতে চান উচ্চ আদালত। আন্তর্জাতিক আদালতে সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসির চিফ প্রসিকিউটরের বৈঠক। এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্যে ধীর গতি, তৈরি পোশাকের রাজত্ব থাকলেও পিছিয়ে পাট, চামড়া ও কৃষিখাত। ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন, বিদেশি বিনিয়োগে জোর অর্থনীতিবিদদের। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। দুই ছাত্রনেতাকে হত্যা চেষ্টার দাবি করে 4 দফা দাবি তুলে ধরেন বক্তারা। ট্রাক চাপা দেওয়ার ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ওই দুই ছাত্র নেতার গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় ট্রাক। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার আগেই গাড়ি পরিবর্তন করায় বেঁচে যান হাসনাত সার্জিস। এদিকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। যে ট্রাকের মালিক একজন যুবলীগ নেতা, যিনি পলাতক রয়েছেন, সেই নেতার মদদে, আওয়ামী সন্ত্রাসীদের মদদে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়কদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসনাত সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। সমাবেশ শেষে বের হওয়া প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের 4 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। হত্যাকাণ্ডের পেছনে উগ্র হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্রকেই দায়ী করেন তারা। অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবিও জানানো হয়। এদিকে ভিডিও ফুটেজ দেখে হত্যায় জড়িত অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতে পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। প্রথমে আদালত প্রাঙ্গণে ও পরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ও আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাসের দায়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি করেন। বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। উগ্রবাদীদের হাত থেকে চট্টগ্রাম নগরীকে নিরাপদ করতে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্থানীয় রাজনীতিবিদরা। আমরা চাই না ওই কতিপয় সন্ত্রাসীদের কারণে সাধারণ সনাতনী কিংবা অন্য মানুষ সেখানে কোনো ধরনের হয়রানির শিকার হোক, সেটাও আমরা চাই না। 17 কোটি মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো অবস্থায় এই দেশে আর অশান্তি হতে দেব না। সাম্প্রদায়িক কোনো রকমের উস্কানিমূলক দাঙ্গা হাঙ্গামা দিকে আমরা কোনো অবস্থায় যেতে দেব না। নগরী টাইগার পাসে সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। এদিকে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনের পথে চলতে সাহায্য করব। বিকেল 4:30টার দিকে লাখো মানুষের উপস্থিতিতে নিজ বাড়ি লোহাগড়ার চুন্তি গ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চতুর্থ নামাজে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিক্ষোভ করেছেন বিএনপির আইনজীবীরা। আলাদা কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। আজকের মধ্যে সরকারের অবস্থান জানতে বলেছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ উচ্চ আদালত প্রাঙ্গণে। বিএনপির আইনজীবী সহ আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। ফোরামের নেতারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন ইসকনে ভর করেছে। ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন নামতে পারছে না। এখন তারা ইসকনের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি আবার আসার জন্য। বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোন সংগঠন করতে পারবে না। মোদী সরকার হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। এই যে যুগসূত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। কর্মসূচি শেষে আইনজীবীরা হত্যার শিকার সাইফুলের গায়েবানা জানাজা পড়েন। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। নির্দেশনা চাওয়া হয় চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির। কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে। অবস্থান স্পষ্ট করবে রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নানা সংগঠন। এ সময় বক্তারা আলিফ হত্যায় জড়িতদের আটক ও দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার বিচারের দাবিতে রাজপথে নানা শ্রেণী পেশার মানুষ।
হত্যায় জড়িতদের আটক ও দ্রুত বিচারের দাবিতে সকাল থেকে দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বার সমিতির আইনজীবীরা। ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তারা বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধন থেকে ইসকনকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়। আইনজীবীকে আদালত চত্বর থেকে নেমে যাওয়ার পর তাকে নিয়ে যে একটা জঙ্গলে নিয়ে যে হত্যা করেছে, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের, তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করেন, বিদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইসকনকে ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে। এর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদত রয়েছে বলেও দাবি তাদের। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করবে, সাম্প্রদায়িক আর সম্প্রীতির বিপক্ষে যারা কাজ করবে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শক্তিতে বলিয়ান হয়ে এখানে যেভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায়তারা চাচ্ছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এছাড়া সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পতিত আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশে সংগঠনের সমন্বয়করা গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের সবগুলো বিভাগ সচল করার তাগিদ দেন। একই সঙ্গে দাবি জানান ইসকনের কার্যক্রম নিষিদ্ধের। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় শোক ও সম্প্রীতি সমাবেশে বিচার দাবির পাশাপাশি উঠল গোয়েন্দা সংস্থার ভূমিকা ও প্রশাসনের সবগুলো বিভাগ সচল করার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের কণ্ঠে ছিল ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম প্রশাসনের সবগুলো বিভাগ সচল করার তাগিদ দেন। আর জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান মুখ্য সংগঠক হান্নান মাসুদ। ইসকন মানে জঙ্গি সংগঠন, চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুপদের ভক্ত। বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তোলেন বক্তারা। পাশাপাশি জাতির স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। পরে নিহত সাইফুলের জন্য দোয়ায় অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। বুধবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাকাণ্ড ও হাজার হাজার গুমের ঘটনা। এ সময় আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। আশা প্রকাশ করেন 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই দিক নির্দেশনা পাওয়া যাবে। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনা যায় মির্জা ফখরুলের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় চট্টগ্রাম প্রসঙ্গ ও নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয়ে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান দলটির মহাসচিব। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এই পর্যন্ত ফুটেজ দেখে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হামলার অভিযোগে আরও 21 জন গ্রেফতার হয়েছে বলেও জানান প্রেস সচিব। 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ চাইলে সহায়তা করবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আইসিসির জ্যেষ্ঠ আইনজীবী জানান, গত 4 বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই ট্রাইব্যুনালে বিচার হবে বিগত সরকারের প্রভাবশালী অন্তত 45 মন্ত্রী এমপির। এরই মধ্যে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানালেন, বাংলাদেশ চাইলে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দেবেন তারা। Of course, with that kind of cooperation, if Bangladesh were to ask for support, the Office of the Prosecutor would be more than happy to oblige. সফররত আইসিসির প্রতিনিধি দলে আছেন প্রধান কৌশলী করিম এ খানো। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মূলত মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে। আইনজীবীরা জানান, গত 4 বছর ধরে করা তদন্তে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তারা। There are reasonable grounds to believe that Senior General and Acting President Min Aung Hlaing, Commander-in-Chief of the Myanmar Defense Services, bears criminal responsibility for the crimes against humanity of deportation and persecution of the Rohingya committed in Myanmar and in part in Bangladesh. গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আগামী 6 মাসের মধ্যে সিদ্ধান্ত দেবেন আইসিসির বিচারক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাসের মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বাধা কাটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় খালাস দেওয়া হয়েছে তারেক রহমানকে।
2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় 10 লাখ টাকা। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি চেয়ারপারসন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। দুদক আইনজীবীও বলছেন দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এই আদেশ দেন। তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বায়োমেট্রিক ডেটা দিয়েছেন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। ঢাকায় মার্কিন দূতাবাসে প্রবেশ করছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। দুপুর প্রায় 2:30টার দিকে হঠাৎ দূতাবাসে বিএনপি নেত্রীর আগমনে আলোচনায় আসে বিষয়টি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দীর্ঘ সময় পর দূতাবাসে গেলেন বেগম খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে দিলেন বায়োমেট্রিক ডেটা। প্রায় 40 মিনিট সেখানে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। বিকেল 3টার পর বিএনপি নেত্রীর গাড়িবহর বারিধারা থেকে গুলশানের বাসভবনের দিকে যায়। এর আগে গত 8 নভেম্বর যুক্তরাজ্যের ভিসা নিয়েছেন বিএনপি নেত্রী। দেশটির একটি হাসপাতালে তার চিকিৎসার কথা রয়েছে, তবে প্রয়োজনে তাকে আমেরিকায় যেতে হতে পারে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরা। কথা রয়েছে তার লিভার প্রতিস্থাপনের। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত বলে মত দেন তিনি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে আলোচনার আয়োজন কমিশনের। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। প্রথমবার সংসদ ভবনে সংলাপের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত অনেকে। আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকে আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। এটাও একটা আমার সৌভাগ্যের ব্যাপার। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। ভোটার তালিকায় পুরুষ, নারী এবং অন্যান্য যে অপশনটা, এটা নিশ্চিত করা। তরুণ ভোটার বা প্রথমবার ভোটারদের অন্তর্ভুক্তি বাড়ানো। আদিবাসীকে আমরা সত্যিকার অর্থে তাদের ভোটের অধিকার আছে, তারা রাষ্ট্র চালাতে পারে বা তারা সিদ্ধান্ত দিতে পারে, এইটা আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা। ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। সমতলে আমরা এত পিছিয়ে আছি, আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো মন্ত্রণালয় নাই, আমাদের কোনো এমপি নাই। সেগুলো কিভাবে আমরা পেতে পারি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য? পার্বত্য অঞ্চলের লোকজন আসলে ভোটার এন্ড সিভিক এডুকেশনটা কি আমরা আসলে উই ডোন্ট নো।
আমরা এই বিষয়ে আসলে মূল সচেতন না। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আমরা এক পরিবারের সদস্য এবং এর মধ্যে কোনো বিভাজন হওয়া সঠিক নয়। আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি এবং একই সাথে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আমি নিশ্চিত আমাদের এগুলোর বিহিত হবে। এ সময় এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আমার নাম একটা, মানে আমার আইডি কার্ডের নাম একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ। আমাদের শ্রমিক অসন্তোষ দূর করতে আরও কিছু সময় প্রয়োজন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, সংকট সমাধানে প্রয়োজনে সর্বোচ্চ ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এদিকে পোশাক শ্রমিকদের ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বকেয়া বেতন সহ নানান দাবি নিয়ে রাজপথে পোশাক শ্রমিকরা। এতে করে ব্যাহত হয়েছে উৎপাদন, অন্যদিকে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার কথা জানালেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা। ঢাকায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের যেটা ন্যায্য দাবি সেটা আমি চেষ্টা করবো যাতে আমরা আর্ন করতে পারি, সেটা মালিক পক্ষ থেকে হোক, সরকারের তরফ থেকে হোক, অথবা যেখান থেকে হোক। শ্রমিকদের সংকট সমাধানে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা জানান, অসন্তোষ দূর করতে কিছুটা সময় প্রয়োজন। গিভ আস টাইম, আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো। সেটার জন্য আমার যদি দরকার হয়, I can risk my life and go and talk to you sitting there on the street. এদিকে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, ১০ লাখ পোশাক শ্রমিক ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য পাবে। টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে ১ কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন ১ কোটির ভেতরেই আসে, কারণ ১ কোটিতে সব আমরা ইসে করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। এ সময় পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের ব্যবধান কমার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন উপদেষ্টা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কথার ফুলঝুরি ফোটানো হলেও প্রস্ফুটিত হয়নি ধারাবাহিকভাবে $1 বিলিয়ন আয় করার মতো একটি পণ্য। পাট, চামড়া, হোম টেক্সটাইল কোনো বছর $1 বিলিয়ন পার করছে, তো পরের বছর গেছে পড়ে। এই অবস্থায় রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রফতানিকারকরা। যদিও সরকারি অন্য সংস্থার নীতিকে বাধা বলছে ইপিবি, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। SM আরিফিনের রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এনডব্লিউজি সার্টিফিকেশন বা আইএসও সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা সিইটিপি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর
অ্যাক্রিডিয়েটেড ল্যাব থেকে, ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন আছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবিদদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, সুন্দরবন সংলগ্ন প্রকল্প এলাকায় নেই পাখির বিচরণ, চারণভূমি বিলুপ্ত হওয়ায় গৃহপালিত প্রাণীর সংখ্যাও কমেছে। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে, অ্যাশটা গিয়ে কিন্তু সুন্দরবনে গিয়ে পড়ছে। কয়লার যে কার্বন ওইটা কিন্তু পানিতে মিশছে, মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অণুজীব সবগুলোই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তখন বলা হয়েছিল আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। বাস্তবে সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে কারিগরি ত্রুটির কারণে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে, ভয়াবহ হবে আমাদের জনগোষ্ঠীর উপরে, দেশের উপরে। সেটি বহন করা আমাদের জন্য অনেক সময় দুরূহ হয়ে পড়বে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে আসলে মানে আর কি ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। মৌলভীবাজারে বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রী MA শহীদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিন জেল কেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দিয়েছে বিচারক।
মৌলভীবাজারে বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রী এম এ শহীদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত 3 অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাবেক কৃষিমন্ত্রীকে মাননীয় আদালতে উপস্থাপন করা হয়েছে, রিমান্ড চাওয়া হয়েছে। মাননীয় আদালত ওনার বয়স এবং বার্ধক্য বিবেচনায় রিমান্ডটা সময়টা কমিয়ে দিয়েছেন, একদিনের মঞ্জুর করা হয়েছে। নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 3 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দিয়েছেন বিচারক। এর আগে গত 22 অক্টোবর বালিয়াডাঙ্গি উপজেলার মধুপুর নয়াদিঘি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক এমপি সুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। 2024-এর জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে খুলনা ও জামালপুরে স্মরণ সভা হয়েছে। বুধবার খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে সুন্দর সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য আন্দোলনে নিহত এবং আহতরা চিকিৎসা সেবা না পেয়ে বাড়িতে যারা অবস্থান করছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত সহ আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়। রংপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখা। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কার, শ্যামা সুন্দরী খাল পুনর্নির্মাণ, সিটি কর্পোরেশনের বাজেট বৈষম্য, শিশু হাসপাতাল, রংপুর স্টেডিয়াম সংস্কারের দাবি তুলে ধরেন। এ সময় তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে পায়তারা করছে নতুনভাবে দেশকে অস্থিতিশীল করা। আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু। বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। আমার সংখ্যালঘু ভাইরা আছেন, সবাইকে সতর্ক করতেছি, আওয়ামী লীগ এখন মুসলমান আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা হিন্দু কর্মী হয়ে গেছে। তারাই আবার মিছিল বের করছে, মিছিল বের করে বলার চেষ্টা করছে সংখ্যালঘুদের জন্য উপরে নির্যাতন করা হচ্ছে। যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে 3 যুবককে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানান, যশোর শহরে আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্রে বুধবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। সময় পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দেয় শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে সামিউল হক ও রাকিবুলের জায়গায় সানোয়ার হোসেন। এ সময় 3 জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতে সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ।
পদ্মা রেল লিঙ্কের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে, আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগের থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিটে আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার শঙ্কায় দিনে ও বেড়াকে মশারি টানিয়ে রাখতে হয়। রয়েছে শয্যা শৌচাগার সংকট, আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি তো আছে। ভবন সংস্কারে শীঘ্রই উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। সাধারণত মশা তাড়ানোর জন্য মশারির ব্যবহার হলেও এখানে সেটি ছাউনি ও আত্মরক্ষার্থে ব্যবহার হচ্ছে। পাশেই বিম ধসে পড়া ঠেকাতে বাঁশের ঠেকনা। এমনই জরাজীর্ণ ভবনেই চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। খুলনার নিরালা পুলিশ ফাঁড়ি ভবনের বিভিন্ন সংযোগে ফাটল সহ পলেস্তারা উঠে বেরিয়ে এসেছে রড। পলেস্তারা পরে দুর্ঘটনার আতঙ্কে দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হচ্ছে। এর থেকেও ঝুঁকিপূর্ণ নগরীর সদর ফাঁড়ি। 2 তলা ভবনের বাহির থেকে বোঝার উপায় নেই ভিতরের বেহাল দশা। স্যাঁতস্যাঁতে পরিবেশ, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। জরাজীর্ণ খুলনার বাকি পুলিশ ফাঁড়িতেও রয়েছে শয্যা শৌচাগারের সংকট, আর বর্ষা মৌসুমে পোহাতে হয় জলাবদ্ধতার ভোগান্তি। বছরের পর বছর ঝুঁকি নিয়ে ফাঁড়িতে বাস করছেন পুলিশ সদস্যরা। মাথার উপরে ভেঙে পড়ছে, বাথরুমের সমস্যা হচ্ছে, অপরিষ্কার, চারিপাশে মশা, দুর্গন্ধ। যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে, এই আত্মরক্ষার্থে আমরা সবসময় মশারিটা নেই। ডিউটি শেষে রেস্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিনের পুরাতন হয়, ভবনটা পরিষ্কার রেখেও ইচ্ছা থাকলেও পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমটায় সবসময় পানি থাকে, এদিকে পানিটা পাস হওয়ার রাস্তাটা নাই, একটা ছিদ্র আছে, ওটাতে পানি যায় না। তবে শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানে কাজ করছি। তার পাশাপাশি যেখানে আবাসনের সমস্যা আছে, যেখানে নির্মাণ কাজের অন্যান্য সমস্যা আছে, সে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের টাকা বরাদ্দ সাপেক্ষে আমরা এখানে কাজগুলো করছি এবং অতি দ্রুততার সঙ্গে আমাদের এই যে বর্তমান সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবে। খুলনা নগরীতে 8টি থানার অধীনে 16টি পুলিশ ফাঁড়ি রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সংস্কার না হয় ঝিনাইদহের শতাধিক ব্রিজের বেহাল দশা। ঝুঁকি নিয়ে পারাপারে প্রায় দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। দ্রুত সংস্কার অথবা নতুন করে ব্রিজ নির্মাণের দাবি বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে সমস্যা সমাধানে কাজ করছে তারা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রায় 15 বছর আগে ভেঙে যায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই সেতুটি। কাঠ ও বাঁশ দিয়ে কোনো মতো মেরামত করে চলাচল করছেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ এ পথে চলাচল করলেও সেতুটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। পাশের ফুলবাড়িয়া গ্রামের সেতুটিও ভেঙেছে 3 বছর আগে। মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হতে পারে না মাঝারি বা বড় কোনো যানবাহন। ভ্যান, মোটরসাইকেল পার হলেও ঘটছে দুর্ঘটনা।
পাশের উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ সেতুরও একই দশা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি তাদের। 5 কিলো ঘুরতে হয় মানে 1 কিলোর জন্য ব্রিজের জন্য সমস্ত দিক থেকে সমস্যা, কিন্তু ব্রিজটা তো অনেক দিন ভেঙে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। ফসলগুলো মাঠের থেকে আসলে বাড়ি নেওয়া সম্ভব হয় না। এমন করে আমরা গাড়ি নিয়ে পার হতে পারছি না, এটা খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। গরু বাছুর পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়। মেরামত করা নাই, নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকার। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে। 1965 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান, সেকেন্ডারি ও টারশিয়ারি 520 কিলোমিটার খালের উপর সেতুগুলো নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি। এ কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি রাজনৈতিক পথ পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আব্দুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন, গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বর্তমান মার্কেটে কম্পিটিশন মার্কেট, তারপরেও আগের থেকে অনেক খারাপ। ট্রান্সপোর্ট ব্যবসায়ী এখানে যারা আছে মূলত তাদের সবারই একই অবস্থা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করত, সেই জায়গায় 10,000 শ্রমিকও কাজ করতেছে না। অনেক শ্রমিক মানবতার জীবন যাপন করছে। এলসির সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, গমের মূল্য বৃদ্ধি পেয়েছে, কয়লার মূল্য বৃদ্ধি পেয়েছে, সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুদৃষ্টি আসলে আমরা আবার আগামী বছর থেকে ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এটা সম্ভাবনাময় একটা ব্যবসা কেন্দ্র। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বিগত অর্থ বছরে আমরা যেখানে 5 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় সার, কয়লা ও গম সহ 7 ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এই বন্দরে। সময় সংবাদ, যশোর। দাম বৃদ্ধির অজুহাতে টানা 3 দিন বন্ধের পর আবারও স্লট বুকিং শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু, পেঁয়াজ সহ সব ধরনের পণ্য আমদানি শুরু হয়েছে। বুধবার সকাল 11:30টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক ও সিএনএফ এজেন্টরা জানান, কয়েক দফা বৈঠকের পর কোনো আলু রফতানি না করার শর্তে আবারও স্লট বুকিং চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী শনিবার পর্যন্ত 300 ট্রাক আলুর স্লট দেওয়া হবে, তবে পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে। সময়োপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও খাবার সংকটে বাগেরহাটে ব্যাহত হচ্ছে বড় আকারের গলদা চিংড়ি উৎপাদন। সংকট সমাধান করলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। তবে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 4 থেকে 5টি চিংড়িতে 1 কেজি, প্রতিটির আকার 35 থেকে 40 সেন্টিমিটার। বাদামি ও কালো রঙের শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে বাঘের মতো।
দেশে বড় আকারের গলদা চিংড়ি চাষ হয় দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে। সর্বোচ্চ আকারের এ চিংড়ি উৎপাদনে সময় লাগে 1 বছর। মাঝারি ও বড় আকারের চিংড়ির বেশিরভাগই হয় রফতানি, আর ছোট আকারের গলদা বিক্রি হয় দেশের বাজারে। তবে পোনা না পাওয়া ও উন্নত মানের খাদ্য সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান চাষিরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে রফতানিও। বিভিন্ন রকমের গ্রেড করা হয়, 30-40 টাকা কেজি, কোনটা 20 টাকা, কোনটায় 3টে, কোনটায় 20-22 টাকা, 15টা। ছোট থাকতে মাছটা তুলে নিয়ে আসে বাজারে, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা। 4টা থেকে 5টা যদি কেজি হয়, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 2200-2500 টাকা পর্যন্ত। খাবারের কারণেও আমাদের গলদা চিংড়ির বিভিন্ন ছোট বড় হয়। গত বছর খুব ভালো পাইছি মাছ, 5000 মাছ পেলাম, আমরা 2-3 গ্রাম মাছ আমরা বেচেছি। বছর মাছই বেচতে পারিনি। ন্যাচারাল পোনা ছাড়ি তাহলে আমাদের বছর শেষে অন্তত 1 কেজি মাছে 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায়। সংকট কাটিয়ে উঠতে পারলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি গলদা চিংড়ি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। ভালো ব্রুডের পোনা, খাবারের দাম কমানো আর বেশি করে চাষিদের প্রশিক্ষণ দেওয়া, যাতে করে চাষিরা এই বড় মাছের চাষের প্রতি আগ্রহী হয়। মাছটা বড় বানায় মেরে আনে, তাহলে আমাদের মানে কথা বিদেশের চাহিদাটা মিটে, তারপরে আমাদের মানে চাষিরাও স্বাবলম্বী হবে, আমরাও স্বাবলম্বী হতে পারবো। তবে সনাতন নয়, আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। উন্নত মানের খাবার, ভাইরাস মুক্ত পোনা এবং ঘেরের গভীরতা যদি বেশি হয় তাহলে মাছের আকারটা বড় হবে। ক্লাস্টার পদ্ধতিতে দেখে তারা উৎসাহিত হচ্ছে মাছের আকারটা বড় হয় এবং বিদেশের বাজারে যাতে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আকার পেতে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 44,728টি গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে জেলায় গলদার উৎপাদন ছিল 19,717 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। মাত্র 5 দিনের ব্যবধানে কেজিতে 400 টাকা বেড়ে বড় ইলিশের দাম উঠেছে 2500 টাকা। এদিকে চিংড়িতে নিষিদ্ধ জেলি ও শিং মাছে কাপড়ের রং মিশিয়ে বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। মাছের আড়তে বিক্রেতাদের এমন নৈরাজ্যে ক্ষুব্ধ ক্রেতারা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তের সকালের চিত্র। সাত সকালেই নানান ধরনের মাছের পাইকারি বেচাকেনা চলে এখানে। অন্যান্য মাছের পাশাপাশি এখানে ইলিশের সরবরাহ বেশ উল্লেখ করার মতো। বাজারে মাছটির দাম সপ্তাহ না পেরোতেই বেড়েছে কেজি প্রতি 400 টাকা। চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। 800 টাকা কেজি মাছ আপনার হলো 100-150 গ্রাম ওজন ওয়েট, আর যেটা আপনার 1 কেজি ওয়েট এটা 700 টাকা কেজি চাই হইলো, তাহলে তো আমরা তো এরা সম্ভব না খাওয়া। এত মানে মাছের দাম, এই সিন্ডিকেটটা ভাঙা দরকার, না ভাঙালে মানে আমাদের মধ্যবিত্তদের কিনা খাওয়া কষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ যেখান থেকে আসে ওখান থেকে সিন্ডিকেট করে অন্য জায়গায় দিয়ে দেয়। এদিকে ইলিশ ছাড়াও রুই, আইড়, বোয়াল, শোল, পাঙ্গাস, শিং ও কই সহ দেশি প্রজাতির মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। তবে চিংড়িতে নিষিদ্ধ জেলি ও শিং মাছে কাপড়ের রং মেশানোর অভিযোগ করেছেন ক্রেতারা। জেলিটা যে জায়গায় উৎপাদন হয় ওই জায়গার তোর মিশাই খুলনার থেকে, এটা আমরা মিলাই না। হঠাৎ মাছের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে আড়তদারদের দাবি, নদী ও সাগরে ইলিশ ধরা পড়ছে কম। এবার সাগরের থেকে মাছ উঠতে পারে না মিঠা পানিতে, যার কারণে আমাদের এখানে মাছ কম হইতেছে। এই জন্য ইলিশ মাছের দাম অনেক মানে অত্যন্ত বেশি দাম, যেটা খরিদ্দারে বা পাইকাররা কিনে নিয়েও এই দামে বেচতে পারতেছে না। শত বছর ধরে চলে আসা এই মাছের হাটে প্রায় 4000 মানুষের কর্মসংস্থান। জেলার সর্ববৃহৎ প্রতিদিনের এই হাটে মাছ আসে অন্তত 15 জেলা থেকে, আর 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নওগাঁর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ ধরন ভেদে। প্রতি কেজিতে দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এই মুহূর্তে মধ্য পাইকারি বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, এই মুহূর্তে আমরা যে হাটটিতে রয়েছি, নওগাঁর উল্লেখযোগ্য একটি সবজির বড় পাইকারি বেচা কিনার হাট, বদলগাছির ভান্ডারপুর হাট। আসলে এই হাটে আশপাশের যেসব সবজি চাষি তারা
নিয়ে আসছেন সবজি এবং ক্ষেত থেকে তুলে শীতের এই মুহূর্তে যেসব সবজিগুলো রয়েছে এই সবজির কিন্তু একটা ভর সমারোহ এই হাটে আমরা লক্ষ্য করছিলাম এবং গেল কয়েকদিনের তুলনায় কিন্তু হাটে যেমন সবজির যোগান বেড়েছে ঠিক সেরকম কিন্তু দরের জায়গাটাও অনেকটাই আস্তে আস্তে নিচে নেমে এসেছে এবং ধরন প্রকৃতি অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে বিভিন্ন জাতের যেসব সবজি রয়েছে মূলা, কপি, সিম প্রত্যেকটা সবজিরই কিন্তু একটা দরের জায়গায় 10 থেকে 15 টাকা পর্যন্ত আমরা কম লক্ষ্য করছিলাম এবং এই সবজির দরের কমে যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদের ভিতর কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেলেও অন্যদিকে যারা চাষি রয়েছেন তারা বলছেন এবার কিন্তু খরচের খাত অনেক বেড়েছে এবং বিগত বছরগুলোর চেয়ে এবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। স্বাভাবিকভাবে তাদের একটা প্রত্যাশিত দর তারা আশা করছেন এবং দর যদি বলি এই মুহূর্তে এই বাজারে যেসব কপি উঠেছে এই কপিগুলো দেখছিলাম প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা সর্বোচ্চ দরে। অন্যদিকে পাতা এখানে পেঁয়াজ পাতা আমরা দেখছি পেঁয়াজ পাতা 30 থেকে 35 টাকা কেজি, যেটা বিগত দিনে কিন্তু 80 থেকে 70 টাকা পর্যন্ত ছিল। এরকম সব ধরনের সবজির দরেই কিন্তু এক ধরনের নিম্ন গতি এবং বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, মূলা 40 থেকে 45 টাকা, যেটা আসলে বাজারে গত কয়েকদিনের তুলনায় দরের জায়গাটায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কম বলছেন এখানকার যারা পাইকারি কিনতে এসেছেন এবং যারা এখানে চাষিরা সবজি নিয়ে এসেছে। তবে এই বাজার আমরা দেখছিলাম এখান থেকে আসলে প্রান্তিক পর্যায়ে হাট থেকে কিনে নিয়ে যাওয়ার পরে কিন্তু পাইকারি যেসব বাজার রয়েছে সেই বাজারগুলো কিন্তু আবার দরের জায়গাটা অনেকটা লাফিয়ে বাড়ে এবং বাজারের ক্ষেত্রে কিন্তু আসলে ভোক্তারা যে বিষয়টা অভিযোগ করে থাকেন যে এখানে যে দরে কিনছেন হঠাৎ করে কিন্তু একটা মধ্যস্বত্ব ভোগীর বাড়তি দরের যে মুনাফাটা আসলে তাদের ঘরে কিন্তু নিয়ে যাওয়া হয়। আসলে প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে ভোর সকালে কেনা বেচার যে চিত্র থাকে এই চিত্রে কিন্তু চাষিদের দিক থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় যারা ব্যাপারী তারাই বাজার নিয়ন্ত্রণ করে থাকেন, তারাই মূলত এই বাজারে একটা দর বেঁধে দেন, ফলে তাদের কাঙ্ক্ষিত দরটা কিন্তু সেই জায়গায় তারা পান না এবং প্রত্যেকটা সবজির কিন্তু একটু বাড়তি যোগান এই মুহূর্তে আমরা হাটগুলোতে লক্ষ্য করছিলাম। গেল কয়েকদিনের তুলনায় বাড়তি এই যোগানের কারণে কিন্তু যেহেতু এখন শীতের অনেকটাই অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহে এখন ভর সমারোহ আসলে বিভিন্ন জাতের সবজি কিন্তু চাষিরা তাদের ক্ষেত থেকে সবজিগুলো তুলে নিয়ে একটা ভালো দরের আশায় কিন্তু একদম ভোর সকাল থেকে এরকম একটি কিনা বেচার আমরা জমজমাট এই চিত্র দেখছিলাম। তবে নওগাঁর আশপাশের যেসব চাষি রয়েছেন তারাই মূলত এই হাটগুলোতে সবজিগুলো নিয়ে আসেন এবং জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এবার জানানো হয়েছে 34,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষাবাদ করা হয়েছে। তবে সবজির ফলনের জায়গাটাই কিন্তু এবার অনেকটা কম বলা হচ্ছে, কারণ বিগত মৌসুমের চেয়ে এবার কিন্তু এই শেষ মুহূর্তে এসে প্রাকৃতিক দুর্যোগ ছিল এবং এই দুর্যোগের কারণে কিন্তু ফলন অনেকটাই কম হয়েছে এবং চাষিরা বলছেন এবার কিন্তু খরচ অনেক বেড়েছে এবং স্বাভাবিকভাবে বর্তমান যে দর রয়েছে এই দরে কিন্তু চাষিরা খুব একটা সন্তোষ প্রকাশ করছে না। তারা বলছেন একটা কাঙ্ক্ষিত দর না হলে কিন্তু তাদের দিক থেকে এই ফসল চাষাবাদে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বা এই দরটা তাদের একটা কাঙ্ক্ষিত দর তারা বলছেন না। সব মিলে কিন্তু সরবরাহ ব্যাপক বেড়েছে, দরের জায়গাটা অনেকটাই নিচে নেমে এসেছে। এই ছিল নওগাঁর সার্বিক সবজি বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, জানছিলাম শীতকালীন সবজির বাজারের সবশেষ খবরাখবর। গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মরদেহ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের পাশে চর পাথালি এলাকায় পিছা গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি কক্ষ থেকে ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস শেখের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। জানায় টুঙ্গিপাড়া উপজেলার পার ঝাঁকুনিয়া এলাকায় ওই ব্যক্তি এক নারীকে স্ত্রী পরিচয়ের সঙ্গে নিয়ে হোটেলে ওঠেন। দুপুরে সেই কক্ষে হোটেল কর্মচারীরা ফেরদৌস শেখকে মৃত অবস্থায় খুঁজে পান। পরে তারা থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ফেরদৌসের সঙ্গে আসা স্ত্রীর পরিচয় দেয়া নারীর খোঁজ মেলেনি। আবাসন সংকটে জর্জরিত কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য। ধারণ ক্ষমতার তুলনায় 4 গুণ বেশি মানুষ বাস করা শহরগুলোতে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা। আশ্রয় কেন্দ্রগুলোতে স্থান না হওয়ায় বিপাকে প্রায় 1.5 লাখ মানুষ। এদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। শরীফ ইকবাল চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত। উত্তর আমেরিকার দেশ কানাডা প্রতি বছর সুন্দর ভবিষ্যতের আশায় দেশটিতে পাড়ি জমান হাজার হাজার মানুষ। তবে অনেকেরই ভাগ্য সহায় না হওয়ায় পড়তে হয় বিপত্তিতে। সম্প্রতি কানাডায় দেখা দিয়েছে আবাসন সংকট। অন্টারিও, কুইবেক, সাংকাচুন, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় চিন্তার ভাঁজ পড়ছে স্থানীয় প্রশাসনের কপালে।
কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্যমতে বিগত বছরগুলোর চেয়ে 2023 ও 24 সালে গৃহহীনদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কানাডা জুড়ে বর্তমানে প্রায় 1.5 লাখ বাস্তুহীন মানুষের বাস, যাদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত থাকার ব্যবস্থা রয়েছে মাত্র 1 লাখ মানুষের। প্রতিটি শহরে ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি মানুষের বাস হওয়ায় খোলা আকাশের নিচে দিন পার করতে হচ্ছে অনেকের। আমার নাম স্টিফেন, আমি একজন বাস্তুহারা। আমি চাই আমার মতো সকল গৃহহীনদের সহযোগিতা করা হোক। কানাডাতে কোভিডের পরে গভর্নমেন্ট ইকোনমি বুস্ট করার জন্য অনেক ইমিগ্রেন্টদের ইনভাইট করেছে এই কান্ট্রিতে। স্পেশালি লাস্ট 2 বছরে অনেক ইমিগ্রেন্ট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এন্ড স্টুডেন্টস চলে এসেছে কানাডাতে, কিন্তু এখানে এনাফ পরিমাণ হাউসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হয়নি ওইভাবে। এদিকে আসন্ন শীত মৌসুমে তুষারপাত শুরু হবার আগেই গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অন্যদিকে বেশ কয়েকটি শহরে এরই মধ্যে বাস্তুহীনদের পুনর্বাসনে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, কানাডা। যুক্তরাজ্যের কূটনৈতিক বহিষ্কারের পর এবার রাশিয়া থেকে 2 সাংবাদিকের এগ্রিগেশন বা অনুমতিপত্র বাতিল করল মস্কো। বুধবার এই ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, জার্মানি থেকে রাশিয়ার চ্যানেলের অফিস বন্ধ করায় এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন। তবে জার্মান মুখপাত্রের দাবি, চ্যানেল বন্ধ নয়, বরং ভিসা সংক্রান্ত জটিলতায় 2 সাংবাদিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বার্লিন। সম্প্রতি জার্মানিতে রাশিয়ার টেলিভিশন চ্যানেল 1-এর অফিস বন্ধ করে দেয় দেশটির সরকার, এমন অভিযোগ রুশ প্রশাসনের। তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার আনা এই অভিযোগ মিথ্যা। জার্মান সরকার টিভি চ্যানেলের অফিস বন্ধ করেনি। রুশ সাংবাদিকরা জার্মানিতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তবে বসবাস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় চ্যানেল 1-এর 2 সাংবাদিককে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2022 সালে অপপ্রচারের দায়ে রাশিয়ার এই টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বার্লিনের এমন কর্মকাণ্ডে চটেছে রুশ প্রশাসন। তাদের এই পদক্ষেপের জেরে স্থানীয় সময় বুধবার রাশিয়ায় অবস্থিত জার্মানির এআরডি টিভি চ্যানেলের এক চিত্র সাংবাদিক সহ 2 জনের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই 2 সাংবাদিকের অনুমতি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হস্তান্তরের পরেই 16 ডিসেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি যদি রুশ সাংবাদিকদের তাদের দেশে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়, তবে বার্লিনের বিষয়ে নেওয়া পদক্ষেপ পুনরায় বিবেচিত হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে ফোনালাপের পরপরই ইউক্রেনে সামরিক হামলা জোরদার করেছে রাশিয়া। একই সাথে পশ্চিমা কূটনীতিক সহ সাংবাদিকদের মস্কো থেকে বের করে দেওয়ার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 117 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার সকাল 7টা পর্যন্ত রাজধানী সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। এর কারণে অচল হয়ে পড়েছে জনজীবন। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয় 40টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বছরের প্রথম তুষারপাতে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ট্রেন সহ অন্যান্য যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায়ও দেশটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 1.5 শতাধিক মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে 40টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য, এবারে তুষারপাত রেকর্ড ভেঙেছে 117 বছরের। বুধবার সকাল 7টা পর্যন্ত সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। 1907 সালের অক্টোবরে সর্বোচ্চ তুষারপাত ছিল 18 সেন্টিমিটার। আমার জানা মতে 117 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এত বেশি তুষার পড়েছে যে রাস্তায় যানজট লেগে আছে। বাসায় কিভাবে যাব বুঝতে পারছি না। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিউল ও গাংওন-দো প্রদেশ। বছরের প্রথম তুষারপাত এত ভয়াবহ হবে কল্পনাও করতে পারেননি অনেকেই। আমরা ধারণা করতে পারিনি যে প্রথম তুষারপাত আমাদের এত বেশি তুষারপাত হবে কোরিয়াতে। তুষারপাতটা যে এত ভারী বর্ষণের মতো বৃষ্টি
বৃষ্টির মতো এত ঘন হবে কখনো বুঝতে পারিনি। তুষারপাতটা প্রচুর বেশি আছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চল সহ জেজু দ্বীপে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ কোরিয়াতে আজকে বছরের প্রথম তুষারপাত। সকাল থেকে 20 সেন্টিমিটারের উপরে তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো কোনো ধরনের টাপুর টুপুর শব্দ ছাড়াই নীরবে তাণ্ডব চালিয়ে যায় এই প্রকৃতি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বড়দিনের আগমনী বার্তার বর্ণিল আলোতে সেজে উঠেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ত্রিভলি পার্ক। নর্ডিন সংস্কৃতিকে কেন্দ্র করে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের আদলে সাজানো হয়েছে কোপেনহেগেনের বুকে এই পার্কটিকে। কেউ যেন জাদুমন্তরে হাজার হাজার জোনাকে ছেড়ে গেছে কোপেনহেগেনের ত্রিভলি পার্কে। ঝিকিমিকি করে জ্বলছে সোনালী আলোতে সেজে ওঠা ইমারত, ক্রিসমাস ট্রি এবং রাস্তাঘাট। ডিসেম্বরে পা দেওয়ার আগেই ডেনমার্কের বুকে বেজে উঠেছে বড়দিনের ঘণ্টা। তাই যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সাত সাত রবে মেতে উঠেছে গোটা কোপেনহেগেন। ড্যানিশ রাজধানীর বুকে মাথা উঁচু করে থাকা জনপ্রিয় পার্কটিকে রূপ দেওয়া হয়েছে রূপকথার বই থেকে উঠে আসা এক উইন্টার ওয়ান্ডারল্যান্ডের। নর্ডিক সংস্কৃতির কথা মাথায় রেখে একটি গ্রামের চেহারা দেওয়া হয়েছে শত বছরের পুরানো ত্রিভলি গার্ডেনকে। প্রতি বছরের মতো এর মধ্যেই জমজমাট হয়ে উঠেছে বড়দিন উপলক্ষে বসা বাজারগুলো। এতে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থীরা। প্রিয়জনদের জন্য উপহার কেনার পাশাপাশি উপভোগ করছেন পার্কের বর্ণিল সাজসজ্জা। It is fantastic and there are lights just everywhere and it is just magical, and since I'm celebrating our 10th anniversary together, it is very romantic as well. দর্শনার্থীদের আকৃষ্ট করতে আরো বিভিন্ন ধরনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রায় 30টি রাইড যোগ করার পাশাপাশি রাখা হয়েছে কৃত্রিম আইস স্কেটিং এর ব্যবস্থা। ছোটদের জন্য বানানো হয়েছে সান্তা ক্লজের বাড়ি। এছাড়াও ডেনমার্কের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারও থাকছে এই আয়োজনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব পেল মালদ্বীপ। পর্তুগালের মেরিটায় আয়োজিত 31তম WTA-এর এই পুরস্কার গ্রহণ করেন দেশটির পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল। অবিশ্বাস্য অর্জন মালদ্বীপের অতুলনীয় সৌন্দর্য, উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। সূর্যাস্তের পর ঢেউয়ের তালে জ্বলজ্বল করতে থাকে মালদ্বীপের সমুদ্র সৈকত, আর সমুদ্রের পানি থেকে ছড়ায় অদ্ভুত আলো। এজন্যই সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের এক দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। এবার পঞ্চমবারের মতো বিশ্বের মর্যাদাপূর্ণ গন্তব্যস্থলের স্বীকৃতি পেল দেশটি। বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প সংস্থা WTA আয়োজিত 31তম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের এবারের আসর বসে পর্তুগালের মেরিডায়। দুবাই, গ্রিস, স্পেন, ইন্দোনেশিয়া সহ অংশ নেয় 19টি দেশ। মালদ্বীপের এই অর্জন উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। মালদ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, মালদ্বীপের যে আবহাওয়া, মালদ্বীপের যে সোশ্যাল সিকিউরিটি যারা পর্যটকদের দিয়ে থাকে, আমার জানা মতে এটা অভাবনীয় এবং এই অর্জনটা তাদের রোমাঞ্চকর একটা অর্জন। প্রভাবশালী দেশগুলো আছে যারা ট্যুরিজমের ক্ষেত্রে আগানো, তাদের সাথে কম্পিটিশন করে একটা ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন প্রথম সারিতে আছে, সেটা তাদের জন্য, সেটা মালদ্বীপের জনগণ এমনকি মালদ্বীপের গভর্নমেন্টের জন্য একটা গর্বের বিষয়। ট্রাভেল অ্যাওয়ার্ডের আসরে সবুজ গন্তব্য এবং সেরা সি প্লেন অপারেটরের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। হংকংয়ে জাঁকজমকভাবে 2 পান্ডার জন্মের 100তম দিন উদযাপন করা হয়েছে, যা দেখতে ওশান পার্কে জড়ো হন শত শত দর্শনার্থী ও পর্যটক। টিভি স্ক্রিনে লাইভ দেখানো হচ্ছে 2টি পান্ডা শাবকের কার্যকলাপ, যা মনোযোগ দিয়ে দেখছেন দর্শকরা। অনেককে আবার এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে বাজছে আনন্দধ্বনি, বিতরণ করা হচ্ছে ডিমের আকারের মিষ্টি। এসব আয়োজন এবছর জন্ম নেওয়া 2টি ছোট পান্ডাকে ঘিরে। স্থানীয় সময় শনিবার তাদের জন্মের 100তম দিন পূর্ণ হওয়ায় দিনটি উদযাপন করতে হংকংয়ের ওশান পার্কে ভিড় করে শত শত দর্শনার্থী ও পর্যটক।
পার্কের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের সব জায়গায় লাগানো হয়েছে পান্ডা শাবক দুটির ব্যানার। পান্ডা দুটির সঙ্গে ছবি তুলতে না পারলেও তাদের ছবির সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দি করে নিচ্ছেন উৎসুক জনতা। শাবক দুটিকে এখনো জনসম্মুখে আনার সময় না হওয়ায় তাদেরকে লাইভে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ওশান পার্ক কর্তৃপক্ষ। আমি পান্ডার অনেক বড় ফ্যান। প্রতি বছর আমি কোরিয়ার সিচুয়ানের পান্ডা দেখতে যাই। এবার হংকংয়ে দুটি পান্ডা জন্মগ্রহণ করায় অবশেষে আমরা নিজস্ব সুন্দর পান্ডা শাবক পেলাম। এখন আর পান্ডা দেখতে আমাদের অন্য জায়গায় যেতে হবে না। আমি খুব খুশি, কারণ একজোড়া নতুন পান্ডাকে হংকংয়ে প্রথমবারের মতো লাইভে দেখানো হয়েছে। হংকংয়ে আগে কখনো এমন কিছু দেখা যায়নি। আমরা এই সময়টির জন্য 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম। ওশান পার্কে আরো বেশ কয়েকটি পান্ডা রয়েছে, যাদের দেখতে পার্কটিতে প্রতিনিয়ত ভিড় করেন পর্যটকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। খেলার খবর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার নিয়ে এবার উঠেছে গুরুতর অভিযোগ। নতুন নকশার বাজেট পাশ হলেও সংস্কার কাজ চলছে পুরনো কাঠামোর উপর। এমন অভিযোগ স্টেডিয়াম সংস্কারে সম্পৃক্ত স্থাপত্য প্রতিষ্ঠান বসত আর্কিটেক্টের। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কাছ থেকে নকশা নিলেও নিজেদের ইচ্ছামতো কাজ করছে বলেও অভিযোগ আছে। এ বিষয়ে জানতে গেলে কথা বলতে রাজি হয়নি এনএসসির কর্তৃপক্ষ। এস.এম. ইকবালের রিপোর্ট। ৩৯ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজ। তবে প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত আবার জলে যায় কিনা। কারণ যে প্রক্রিয়ায় বসানো হচ্ছে ফ্লাডলাইট, তা আর্কিটেক্ট প্রতিষ্ঠানের করা নির্ধারিত নকশার বাইরে। নতুন নকশা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করায় জাতীয় ক্রীড়া পরিষদ, যার বড় একটা অংশ নতুন করে ফ্লাডলাইটের পোল বসানোর জন্য। এজন্য ধরা আছে আলাদা বাজেট, অথচ এনএসসি কাজ করছে পুরনো পোলের উপর। সেখানে করা হচ্ছে নামমাত্র সংস্কার। তাহলে নতুন নকশার বাজেট গেল কই? যখন রিভাইজ বাজেট হয়, আমাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার যে পোল মাউন্টেড যে ফ্লাডলাইট ছিল, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আমরা বলেছিলাম। বাজেট পাস হয়েছে সেই অনুযায়ী, কিন্তু ওনারা পোলটা কেন জানি ওই ডিবিপি থেকে বাদ দিয়ে দিলেন। এটা পরে আমি দেখলাম। তাই আমি বললাম যে তাহলে তো আমার তাহলে তো হলো না। তা এখন এটার যথার্থ উত্তরটা আমি আসলে ওইভাবে পাই নাই। স্টেডিয়ামটিতে নতুন করে বসবে ৩৮০টি এলইডি স্পটলাইট, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। বড় খরচগুলোর মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হবে ডিস্ট্রিবিউশন কেবল বাবদ। ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং বাবদ খরচ দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ। এসব খরচের অধিকাংশই প্রচলিত বাজার দর অনুযায়ী কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছে এনএসসি। শুরুতে পরিকল্পনা ছিল বিশ্বের আধুনিক স্টেডিয়ামগুলোর আদলে শেডের বর্ডার লাইনে বসবে এলইডি লাইট। সেখান থেকে সরে এসে পোল সিস্টেমে যায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চাহিদা মোতাবেক নকশা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু তাদের পরামর্শ ছাড়া কাজ হচ্ছে এনএসসির ইচ্ছে মতো। মানসম্পন্ন কাজ হইলে যে আমি ঠিকাদারকে আটকাবো, সেই পাওয়ারটাও আমাদেরকে দেওয়া হয়নি। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজেদের ধারায় কাজ করতেছে, এবং এই নিজেদের ধারায় কাজ করে বলেই ওটা একটা সবসময় একটা মানে হাই লেভেলের কাজ ওদের কাছ থেকে এই কারণে আশা করা যায় না, কারণ ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। একে তো সংস্কার নিয়ে দীর্ঘসূত্রিতা, তার উপর এখন যোগ হয়েছে স্বেচ্ছাচারিতা, যেন দেখার কেউ নেই। এসব বিষয়ে জানতে গেলে অজুহাতের অভাব নেই এনএসসি কর্তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়েছে কড়া নির্দেশনা, মুখ খোলা যাবে না গণমাধ্যমে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার শীর্ষ 3-এ থাকার লক্ষ্যে ফর্টিস এফসির। ফেডারেশন কাপেও চমক দেওয়ার লক্ষ্য মাসুদ পারভেজ কায়সারের দলের। নিজস্ব একাডেমির পাশাপাশি জাতীয় দলের ফুটবলার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়ছে ফর্টিস। আগামীতে শুধু নিজেদের একাডেমি নির্ভর দল গড়ার দিকে মনোযোগ দিতে চান ক্লাবটির সভাপতি শাহিন হাসান। ইউরোপের ক্লাব ফুটবলের আদলে একাডেমি থেকে আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস।
দেশের ঘরোয়া ফুটবলে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে ফর্টিস এফসি। গেল 2 মৌসুমের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ সামনে রেখে ঘর গুছিয়েছে ক্লাবটি। ফর্টিসের মূল উদ্দেশ্য নতুন নতুন ফুটবলার তৈরি করা। আছে নিজস্ব একাডেমি। বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 18 টুর্নামেন্টের শিরোপা এরই মধ্যে শোকেসে শোভা পেয়েছে ফর্টিসের। গেল মৌসুমে লিগে 18 ম্যাচে 6 জয়ে 24 পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছিল ক্লাবটি। এবার নিজেদের একাডেমির 7 ফুটবলার সহ জাতীয় দলের 2 জন নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল করেছে ফর্টিস এফসি। লক্ষ্য লিগের শীর্ষ 3-এ থাকা, সঙ্গে ফেডারেশন কাপেও চমক দিতে চায় ফর্টিস। ফরেন যেমন আগে যে 5টা ফরেন ছিল ওরাই আছে, দেশি প্লেয়ার ম্যাক্সিমাম আগের আছে। লাস্ট টাইমে 6 জন প্লেয়ার নিয়েছি। পিয়াস নোভা আমার টিমে আছে, দিদার ছিল, দিদার আমার আছে, এক্স ন্যাশনাল তো আছেই, এবং এই 2 জন রানিং প্লেয়ার আছে। ওভারঅল মিলে আমার টিম সিনিয়র জুনিয়র এবং আমার একাডেমি প্লেয়ার আসে 7 জন, যেটা আমরা নিজে তৈরি করি। একাডেমি প্লেয়ার 7 জন, জুনিয়র সিনিয়র আমার টিম মোটামুটি আমি আই হোপ ভালো করবো ইনশাল্লাহ। লক্ষ্যটা 1 থেকে 3 থাকা লিগের মধ্যে। আর যেহেতু টুর্নামেন্টের ব্যাপার কিন্তু সবারই একটা টার্গেট থাকে, চ্যাম্পিয়ন ওটা খুব ইজি ব্যাপার, কোনো প্রবলেম হয় না। আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইউরোপের ফুটবলে নিজস্ব একাডেমিতে তৈরি হওয়া ফুটবলারদের সুফল ভোগ করে থাকে ক্লাবগুলো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর বড় অঙ্কের অর্থ আসে একাডেমি থেকে। বাংলাদেশের ফুটবলেও সে ধারা আনার লক্ষ্য ফর্টিসের। নিজেদের একাডেমিতে তৈরি ফুটবলার অন্য ক্লাবে বিক্রি করে অর্থ আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস। আমি যদি নিজের পয়সা দিয়ে টিম করি হয়তো 2 বছর 3 বছর 4 বছর ভালো লাগবে, এর বছর কিন্তু আপনার টিমটা এরপর আর ভালো লাগবে না। তো একাডেমিটা করার কথা ন্যাশনাল টিমে কিছু ভালো প্লেয়ার প্রডিউস করা, এবং পাশাপাশি যে ফুটবলটাকে আপনি যদি বিজনেস হিসেবে না নেন, কোনো আপনি ফুটবলটাকে ভালোভাবে নিতে পারবেন না। তো আমি একাডেমিটা করেছি অ্যাজ এ বিজনেস হিসেবে। যেমন ধরেন আমি 10টা প্লেয়ার যদি রেডি করে, যেমন 7টা প্লেয়ার আমি বিপিএল নিয়ে আসলাম, আমি 7টা প্লেয়ার কিনা লাগলো না। অবশ্যই যদি আমার প্লেয়ারগুলো ভালো হয় আমি অন্য দলে বিক্রি করতে পারবো। ভবিষ্যতে নিজেদের একাডেমিকে আরও আধুনিকায়নের লক্ষ্য ফর্টিসের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নেই প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা, এমনকি নেই সুইমিং পুলও। কিশোরগঞ্জের নিকলিতে বছরের পর বছর পুকুরের নোংরা পানিতেই প্রশিক্ষণ নিতে হচ্ছে সাঁতারুদের। দেশ বিদেশে সুনাম কুড়ালেও কদর না থাকায় হতাশ সাঁতারু ও ক্রীড়া সংগঠকরা। আধুনিক সুইমিং পুল নির্মাণের দাবি জানান স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শফিকুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ময়লা আবর্জনা ভরা পুকুরের পানি, এই পানিতে ডাইভ দিচ্ছেন সাঁতারুরা। এরপর ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি ধরে উঠে আসতে হচ্ছে অন্যদের সহযোগিতায়। এমন দৃশ্য চোখে পড়বে সাঁতারু তৈরির কারখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জ নিকলি উপজেলায়। বছরের পর বছর এভাবেই প্রশিক্ষণ নিতে হচ্ছে স্বর্ণজয়ী সাঁতারুদের। সুইমিং পুল সহ সাঁতার প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকলেও সাঁতারের গৌরব উজ্জ্বল সাফল্য রয়েছে নিকলির। বিশ্ব মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করেছেন কারার মিজান, কারার সামেদুল, নাজমুল হক, নিয়ামুল হক, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, রোমানা আক্তার, ফারজানা আক্তার সহ অনেক সাঁতারু। অথচ যুগ যুগ ধরে অবহেলিত থেকে গেছেন তারা। অনেক পচা মাছ থাকে, এদের এগুলো সরাসরি আমরা প্র্যাকটিস করতে হয়। এই পুকুরের পানিতে প্র্যাকটিস করে আমরা সাব গেমসে গোল টানতে পারছি। আমরা যদি আরেকটু ভালো প্র্যাকটিস করতে পারতাম, মানে একটা ভালো একটা জায়গা পেতাম বা একটা সুইমিং পুল পেতাম, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারতাম। সুইমিং পুল পাই, ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে আশা রাখতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আমরা ভালো কিছু করব। প্রতিদিন ভোরে নিকলি কলেজ মাঠে শারীরিক কসরত শেষে পাশের একটি মসজিদের পুকুরে সাঁতারে নামেন শতাধিক সুইমার। তাদের নানা কলা কৌশল শেখান নিকলি সুইমিং ক্লাবের প্রশিক্ষকরা। শিষ্যদের তৈরি করেন দেশি বিদেশি প্রতিযোগিতার জন্য। সবশেষ 2023 যুব গেমসে সাঁতারের 16 ইভেন্টের মধ্যে 12টিতেই পদক জিতেছেন নিকলির সাঁতারুরা। আধা ঘন্টা দৌড়াই ছোটদের, আর বড়দের 1 ঘন্টা দৌড়াই। মানে ওরা 1 ঘন্টা রানিং করে, রানিং করার পর ট্রেচিং করে, কোর করার পর এই সবাই প্রস্তুতি নেয় পানিতে নামার। আমরা বিকেএসপিকে দেই, বিকেএসপি আরও পরিপুষ্টিত করে দেশ এবং জাতিকে কিছু দিবে, এই উদ্দেশ্য আমরা ছেলে তৈরি করে আমরা ঢাকায় বিকেএসপির দিকে পাঠাই। আমরা আরও দিতে পারতাম জাতিকে, যদি জাতি আমাদের একটা সুইমিং পুল দিত। এদিকে নিকলিতে সুইমিং পুল নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারের, বিশেষ করে নিকলির, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলি থেকে এই পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন 15 জন সাঁতারু, আর জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারুর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
চাও তোমরা কি চাও আজাদি আজাদি সার্জিস আহত কেন প্রশাসন জবাব চাই চট্টগ্রামে হাসনাত সার্জিসের গাড়ি বহরে ট্রাক চাপার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, পরিকল্পিত কি না তদন্তের দাবি, চালক ও হেলপার আটক। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি ছাত্র জনতার, হাইকোর্টে আবেদন আইনজীবীর। আজকের মধ্যে সরকারের অবস্থান জানতে চান উচ্চ আদালত। আন্তর্জাতিক আদালতে সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসির চিফ প্রসিকিউটরের বৈঠক। এবং রফতানি পণ্যের বৈচিত্র্যে ধীরগতি, তৈরি পোশাকের রাজত্ব থাকলেও পিছিয়ে পাট, চামড়া, কৃষি খাত। ইপিবির ভূমিকা নিয়েও প্রশ্ন, বিদেশি বিনিয়োগে জোর অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।